আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার সমাজবিজ্ঞান চতুর্থ পত্র অনলাইন ক্লাসে। দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান চতুর্থ পত্র, যেটা সমাজ মনোবিজ্ঞান, শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায় ভূমিকা, ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারটি, এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে প্রথমে আমি ডিসকাস করব মনোবিজ্ঞান কাকে বলে বা মনোবিজ্ঞান কি। সোশ্যাল সাইকোলজি, আমরা সমাজ কাকে বলে জানি, সাইকোলজি বা মনোবিজ্ঞান কাকে বলে আমরা এখন জানব। মনোবিজ্ঞান আচরণ এবং মানসিক প্রক্রিয়ার একটি বিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার একটি বিজ্ঞান। তাহলে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার একটি বিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান। আচরণ এবং মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ করাই হচ্ছে এই মনোবিজ্ঞানের প্রধান কাজ। কারণ সমাজ জীবন টিকে আছে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে। তাই একটা সুষ্ঠু সমাজ জীবন বসবাসের জন্য মানুষের আচরণ সম্পর্কে জ্ঞান অর্জন কিন্তু খুবই জরুরি। তো মনোবিজ্ঞানকে অনেকে কেউ প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে মনে করছে, আবার অনেকে একে সামাজিক বিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেছেন। তো মনোবিজ্ঞানের সংজ্ঞায় যদি আমরা যাই, মনোবিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার আমরা চেষ্টা করব যে মনোবিজ্ঞান কাকে বলে। দুটি গ্রিক শব্দ, সাইকি, সাইকি এবং লগোস থেকে, দুটি গ্রিক শব্দ সাইকি এবং লগোস থেকে এই সাইকোলজি শব্দটির উৎপত্তি। তাহলে সাইকি অর্থ হচ্ছে আত্ম এবং লগোস অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাহলে সাইকোলজি শব্দটির অর্থ হচ্ছে আত্ম সম্পর্কিত জ্ঞান বা বিজ্ঞান। মনোবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সমাজ এবং মনোবিজ্ঞানী সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন মনোবিজ্ঞানে। প্রথমে আমরা জানবো যে ওয়াইনি ওয়াইটেন তার সংজ্ঞা আমরা জানবো। যে ওয়াইনি ওয়াইটেন মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা আচরণ এবং এর অন্তরালে নিহিত শরীরবৃত্তীয় ও জ্ঞানগত প্রতিক্রিয়া সমূহ অনুধ্যান করে, এবং এটি হলো সেই পেশা যা বাস্তব সমস্যায় এই বিজ্ঞান তার সঞ্চিত জ্ঞানকে প্রয়োগ করে। ওয়াইনি ওয়াইটেন এই সংজ্ঞাটি প্রদান করেছেন। মর্গান কিং আর হচ্ছে স্কেপলার। মর্গান কিং ও স্কেপলার মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন যে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, এবং এটি মানুষের সমস্যায় এর বিজ্ঞানের প্রয়োগ অন্তর্ভুক্ত করে।
তারপর রডিজার, রাস্টন, কেপালোডি এবং প্যারিস বলেন যে মনোবিজ্ঞানকে আচরণ এবং মানব জীবনের সুসংগঠিত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। জন এল ভোগেল বলেন সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে যে মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ। তাহলে দেখা যাচ্ছে মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা আচরণ এবং এর অন্তরালে নিহিত শরীরবৃত্তি ও জ্ঞানগত প্রতিক্রিয়া সমূহ অনুধান করে এবং এটি হলো সেই পেশা যা বাস্তব সমস্যায় এই বিজ্ঞান তার সঞ্চিত জ্ঞানকে প্রয়োগ করে। তাহলে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞান হলো আত্মসম্পর্কিত একটি জ্ঞান বা বিজ্ঞান। মনোবিজ্ঞানকে আচরণ ও মানব জীবনের সুসংগঠিত অনুধান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ওকে স্টুডেন্ট, আমরা এখন দেখব যে এই মনোবিজ্ঞানের বিষয়বস্তু। মনোবিজ্ঞানের বিষয়বস্তু। মনোবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে হচ্ছে আমরা যে সংজ্ঞাগুলো দিলাম মনোবিজ্ঞানের, এ থেকে আমরা মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু সম্পর্কে একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আচরণ। কারণ সাধারণত আচরণ হলো প্রাণী বা মানুষ যেসব কার্যকলাপ যা বহুলাংশে কি করে পর্যবেক্ষণ করা যায়। বাহ্যিক বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপিত হয় এবং প্রাণী তার প্রতি বাহ্যিক ক্রিয়ার মাধ্যমে সাড়া দেয়, আর এই সাড়া দেওয়াকে কি বলে? প্রতিক্রিয়া বলে। আর এই প্রতিক্রিয়াই হলো আচরণ। অর্থাৎ মানুষ মানে প্রাণী মাত্রই বাহ্যিক ক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা রেসপন্স করে, এই রেসপন্স হলো আচরণ। উদ্দীপকের প্রতিক্রিয়া করা জীবের অন্যতম একটা কি বৈশিষ্ট্য, আর প্রতিক্রিয়ার সামগ্রিক রূপে হলো আচরণ। এক কথায় আমরা বলতে পারি প্রাণী যা কিছু করে তাই হচ্ছে আচরণ। তাহলে প্রাণী যা কিছু করে সেটি হচ্ছে আচরণ। আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় এবং গবেষণাকারে তা পরিমাপ করা যায়। আচরণকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যে সামগ্রিক আচরণ বা খণ্ডিত আচরণ। সামগ্রিক আচরণ হচ্ছে বলতে যেটা বোঝাচ্ছে যে সামগ্রিক আচরণকে একটি পূর্ণাঙ্গ আচরণের বিশ্লেষণ হিসেবে ধরা হয়। আবার ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ রয়েছে, বাহ্যিক আচরণ, অভ্যন্তরীণ আচরণ রয়েছে। যাই হোক, মনোবিজ্ঞানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, অনুভূতি, চিন্তা, স্বপ্ন, স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ, বিশ্বাস এগুলোকে বোঝায়। তাহলে বিজ্ঞানসম্মত উপায়ে এসব প্রক্রিয়া অনুধান করার জন্য বর্তমানকালে মনোবিজ্ঞানীগণ বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেছে। তাই মানসিক প্রক্রিয়া একটা মনোবিজ্ঞানের অন্যতম একটা আলোচ্য বিষয়। এবং মনোবিজ্ঞানের আরো একটি আলোচ্য বিষয় হচ্ছে মানুষ এবং প্রাণী। মানুষ ও প্রাণী কিরকম? যে সকল ক্ষেত্রে মানুষের উপর পরীক্ষণ করা সম্ভব নয় এবং ক্ষতির সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে নিচু বা নিম্নতর প্রাণীর উপর পরীক্ষণ করে তথ্য সংগ্রহ করা হয়। সেজন্য মানুষ এবং প্রাণী উভয়ই হচ্ছে মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়।
আলোচ্য বিষয় সময়ের অন্তর্ভুক্ত বিজ্ঞান। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, যা একটা সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাভ করা যায়। তাহলে বিজ্ঞানসম্মত গবেষণার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। মনোবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করে। এজন্য মনোবিজ্ঞানের সংজ্ঞায় মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়েছে। মনোবিজ্ঞানের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তির যাবতীয় আচরণের সামগ্রিক রূপে হলো ব্যক্তিত্ব। ব্যক্তির যাবতীয় আচরণ সামগ্রিক রূপে হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের ধরন, উপাদান, শ্রেণীবিভাগ, বিকাশ, ব্যক্তিত্বের পরিমাপ, এগুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তু। বুদ্ধিও হচ্ছে মনোবিজ্ঞানের একটি বিষয়, কারণ বুদ্ধির পরিচয়ক আচরণ সমূহ, বুদ্ধি কিভাবে আচরণকে প্রভাবিত করে, কিভাবে বুদ্ধি পরিমাপ করা যায়, বুদ্ধির বিভিন্ন অভিজ্ঞতার উন্নতি, এগুলো মনোবিজ্ঞানের আলোচনার অন্যতম বিষয়বস্তু। প্রত্যক্ষণ সংবেদন কি করে আমাদের আচরণের সারা জায়গায় চেতনা তৈরি করে, কিভাবে প্রত্যক্ষণ সংগঠিত হয়, প্রত্যক্ষণ সংগঠনের নীতিমালায় বা কি, ভ্রান্ত অলিক প্রত্যক্ষণ, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে দেখা যাচ্ছে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ, মানসিক প্রক্রিয়ার একটি বিষয়বস্তু। তাই মানুষ এবং প্রাণীর আচরণ জানতে হলে মনোবিজ্ঞানের এগুলো জানতে দেখা যাচ্ছে মনোবিজ্ঞানের পরিধিটা, বিষয়বস্তুটা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মনোবিজ্ঞান বর্তমান বিভিন্ন শাখায় বিভিন্নভাবে বিভক্ত হয়ে তার আলোচনা হচ্ছে। এ কথায় এ জগতে যা কিছু মানুষের অভিজ্ঞতার সাথে সম্পর্কযুক্ত তার সবই কিন্তু মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এখন আমরা জানবো যে মানুষ ও প্রাণীর আচরণ পর্যবেক্ষণে মনোবিজ্ঞানের ভূমিকা। মানুষ ও প্রাণীর আচরণ পর্যবেক্ষণে মনোবিজ্ঞানের ভূমিকা। মানুষ এবং প্রাণীর আচরণ পর্যবেক্ষণে মনোবিজ্ঞানের ভূমিকা। যেহেতু আমরা বলেছি মনোবিজ্ঞান হলো আচরণ এবং মানসিক প্রক্রিয়ার একটি বিজ্ঞান। আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে কিন্তু মানব জীবন, আর মানব জীবন সম্পর্কিত যাবতীয় বিষয় এবং ঘটনা জানতে হলে মানুষের আচরণ এবং তার মানসিক কার্যকলাপ সম্পর্কে কিন্তু জানতে হবে। মনোবিজ্ঞান হলো প্রাকৃতিক বিজ্ঞানের একটা পরীক্ষণমূলক শাখা, যার উদ্দেশ্য হলো মানুষ এবং আচরণ সম্পর্কে ঘোষণা করা এবং আচরণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা, একে নিয়ন্ত্রণ করা। তাহলে মনোবিজ্ঞানের বিষয়বস্তু আমরা বলেছি শিক্ষণ, ব্যক্তিত্ব, বিজ্ঞান, মানুষ, প্রাণী, এগুলো অর্থাৎ হচ্ছে ব্যক্তিত্ব, শ্রেণীবিজ্ঞান, ব্যক্তিত্বের পরিমাপ ইত্যাদি হচ্ছে মনোবিজ্ঞানের একটা আলোচিত বিষয়। বুদ্ধি, স্মৃতি বিস্মৃতি, কোনো ঘটনা আমরা বেশি দিন স্মৃতিতে ধরে রাখতে পারি, আবার কোনো ঘটনা আছে যে আমরা তাড়াতাড়ি ভুলে যাই। কাজে কোন বিষয়গুলো স্মৃতিতে বেশি স্থায়ী ও অস্থায়ী, তার জন্য স্মৃতি বিস্মৃতি মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়।
আবার অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনের বেশির কারণে এবং স্বল্পতার কারণে আচরণ বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। তাই এই অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। আর প্রত্যক্ষণের কথা তো বলেছি। তারপর সামাজিক পরিবেশ, মনোবিজ্ঞান যখন মানুষের আচরণ নিয়ে আলোচনা করে তখন সেই আলোচনার সামাজিক বা প্রাকৃতিক পরিবেশের সাথে কি হয়, যুক্ত করে থাকে। সামাজিক পরিবেশের সঙ্গে ব্যক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার আচরণের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। ব্যক্তির সামাজিকীকরণ, তার মনোভাব, ব্যক্তির মন, গোষ্ঠী মন, জনতার আচরণ এবং এর বিভিন্ন সামাজিক দিক মনোবিজ্ঞানে কিন্তু আলোচনা করা হয়। আচরণে অস্বাভাবিকতা কি এবং তা কিভাবে আচরণের উপর প্রভাব বিস্তার করে, অস্বাভাবিক আচরণের প্রকারভেদ, তার লক্ষণ, কারণ এবং এটা নিরাময়ের ব্যবস্থা, এগুলো মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। আবার শিল্পক্ষেত্রে আচরণ, শিল্পক্ষেত্রে আচরণটা দেখা যাচ্ছে কোন পদ্ধতিতে সহজে এবং সাহসিকভাবে শিক্ষাদান করা যায় না। শিল্পক্ষেত্রে যেটা কলকারখানায় দক্ষ লোক নিয়োগ, শ্রমিক অসন্তোষের কারণ, এর নিরাময়ের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ, চাহিদা অনুযায়ী উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ, এগুলো কি করা হয়, মনোবিজ্ঞান আলোচনার মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করে। আবার দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে আচরণ, শিক্ষাক্ষেত্রে আচরণ দেখা যাচ্ছে কোন পদ্ধতিতে সহজে এবং সাহসিকভাবে শিক্ষাদান করা যায়, ছাত্র অসন্তোষের কারণ নির্ণয় করা, তার প্রতিকার করা, ছাত্রদের যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন, এগুলো কিন্তু মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত। এছাড়াও শিশুর আচরণ, শিশুর বয় বৃদ্ধির এবং শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আচরণের একটা পরিবর্তন ঘটে। শিশুর আচরণের বিভিন্ন দিক, শিশুর লালন পালন, শিশুর আচরণে পিতামাতার ভূমিকা, শিশুর ব্যক্তিত্ব গঠন, এগুলো সম্পর্কে মনোবিজ্ঞান আলোচনা করে। আবার বিভিন্ন উপদেশ নির্দেশনা, প্রাণীর আচরণ, মানুষের আচরণ এবং মানসিক ক্রিয়া অনুধ্যানে মনোবিজ্ঞান সীমাবদ্ধ নয়। প্রাণীর আচরণও কিন্তু মনোবিজ্ঞানের একটা গবেষণার অন্যতম বিষয়বস্তু। মনোবিজ্ঞানের অনেক তথ্যই প্রাণীর উপর গবেষণা করে পাওয়া গেছে, তাই প্রাণীর আচরণ এবং মনোবিজ্ঞানের আলোচনা বিশেষভাবে স্থান পেয়েছে। ব্যক্তির আচরণের অন্তরালে বিরাজমান সকল সার্বজনীন নিয়মাবলী এবং রীতিনীতিকে পরীক্ষা নিরীক্ষা এবং নির্ভুল পর্যবেক্ষণের সাহায্যে আচরণ এবং তার সঙ্গে সম্পৃক্ত সব বিষয়ে কিন্তু মনোবিজ্ঞানের পাঠ্য বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তাই দেখা যাচ্ছে মনোবিজ্ঞানের পরিধি এবং পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই সাথে মানুষ এবং প্রাণী ছাড়া অন্যান্য নানা বিষয়ে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এখন আমরা জানবো যে এই মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কেন রয়েছে। মনোবিজ্ঞান হলো মানসিক জ্ঞান সম্বলিত একটা বিশেষ জ্ঞান। খ্রিস্টপূর্ব 400 শতকের আগে অন্যতম প্রধান দার্শনিক সক্রেটিস মন্তব্য করেছিলেন যে নিজেকে জানো। সক্রেটিস বলেছে যে নোজ হিমসেলফ, নিজেকে জানো। মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তি নিজেকে জানার একটা অবলম্বন খুঁজে পায়, যার মাধ্যমে ব্যক্তির সমাজের উন্নয়ন সম্ভব। তা নিয়ে হলো মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে ব্যক্তি জীবনে মনোবিজ্ঞান।
ব্যক্তি জীবনে মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, যেমন ব্যক্তি তার স্মৃতিতে কোনো কিছু দীর্ঘ সময় ধরে রাখতে পারে, আবার অনেক কিছু ভুলে যায়। তাই কিভাবে কঠিন কিছু আয়ত্ত করার মাধ্যমে তা মনে রাখা যায়, স্মৃতি কিভাবে বাড়ানো যায়, মানে নতুন পরিস্থিতিতে কিভাবে খাপ খাইয়ে নেওয়া, কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়, এগুলো কিন্তু মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা সম্ভব। আবার দেখা যাচ্ছে সামাজিক জীবনে মনোবিজ্ঞানটা হচ্ছে ব্যক্তিগত জীবনের মতো সামাজিক জীবনেও মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে কি নানা রকম সমস্যা বিদ্যমান এবং এই সামাজিক সমস্যা সমাধানে আমরা মনোবিজ্ঞানের সাহায্য নিতে পারি। সমাজ জীবনে এমন কিছু প্রথা কুসংস্কার রয়েছে যা শিক্ষিত ও অশিক্ষিত সবাই মেনে চলে। মনোবিজ্ঞান এই সকল কুসংস্কার দূর করে সত্যের একটা উন্মেষ করতে সাহায্য করে। আবার শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানটা দেখা যাচ্ছে শিল্পের উন্নতি প্রধানত শিল্প মনোবিজ্ঞানের নিয়মনীতিগুলো যথাযথভাবে প্রয়োগ করার উপর নির্ভরশীল। শিল্প কারখানায় দক্ষ লোক নিয়োগ, শ্রমিক অসন্তোষ, শ্রমিকের শারীরিক মানসিক যোগ্যতা, বাজার চাহিদা, বাজারজাতকরণ, পণ্যকে আকর্ষণীয় করে তোলা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের মানে পাঠ কিন্তু অপরিহার্য। আবার চিকিৎসা ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞান কাজে লাগে। কারণ মানসিক রোগের ইতিহাস চিকিৎসা কিন্তু বেশ পুরাতন। প্রাচীনকালে মানসিক রোগীকে ভূত প্রেত হিসেবে ভাবা হতো, কিন্তু মনোবিজ্ঞান আধুনিক কালে মানসিক রোগীদের উত্তম চিকিৎসার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করে। আবার সমষ্টিগত জীবনে মনোবিজ্ঞান পাঠের একটা প্রয়োজনীয়তা রয়েছে, যে মানে সমাজবদ্ধভাবে বসবাস করতে হলে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে কিন্তু সবার ঐকমত প্রয়োজন। আর এই ঐকমত গড়ে তুলতে কিন্তু মনোবিজ্ঞান একটা বিশেষ সহায়তা করে। এছাড়া শিক্ষাক্ষেত্রে পারিবারিক জীবনে রাষ্ট্র পরিচালনায় পরিচালনার ক্ষেত্রে সমষ্টিগত জীবনে মনোবিজ্ঞান পাঠের পরিচিত। যেহেতু আবার শিক্ষা ক্ষেত্রে সমাজ বিজ্ঞান দেখা যাচ্ছে মনোবিজ্ঞান শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান দিতে থাকে। পারিবারিক জীবনে হলো প্রত্যেক ব্যক্তির পরিবারে জন্মগ্রহণ করে লালিত, প্রত্যেক ব্যক্তি কি করে পরিবারে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে, কিন্তু পরিবারের অনেক রকম সমস্যা রয়েছে। শিশুর সামাজিকীকরণ, দাম্পত্য জীবন, বিবাহ, যৌতুক প্রথা, এগুলোর সমস্যা সমাধানে মনোবিজ্ঞান একটা বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞান বিশেষ সাহায্য করে। যেমন নেতৃত্বে একজন মানে যোগ্য ব্যক্তি নির্বাচন করা প্রয়োজন। মনোবিজ্ঞান উপযুক্ত ব্যক্তিত্ব নিরূপণ অভিজ্ঞতা সমূহ উপযুক্ত পদে উপযুক্ত ব্যক্তি নির্বাচনে সাহায্য করে। পেশাগত জীবনেও মনোবিজ্ঞান কাজে লাগে। যে মনোবিজ্ঞান ব্যক্তি জীবন চালনায় যেমন সাহায্য করে, তেমনি পেশাগত জীবনে কিভাবে সাফল্য অর্জন করা সম্ভব তা সাহায্য করে। পেশা নির্বাচন, পেশার বৈচিত্র্য আনয়ন, কোন পেশায় দ্রুত লাভবান হওয়া সম্ভব তা আমরা মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি। এছাড়াও সামরিক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা এবং বহিঃশক্তির হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষার জন্য সামরিক বাহিনী অপরিহার্য। সেই সামরিক শক্তি বৃদ্ধি এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে মনোবিজ্ঞান বিশেষভাবে সাহায্য করে। এছাড়া দক্ষ, যোগ্য এবং সেই বাহিনী নিয়োগে মনোবিজ্ঞানের জ্ঞান জানা খুবই প্রয়োজন।
মনোবিজ্ঞানের শাখা প্রশাখা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, যে মনোবিজ্ঞানের শাখা প্রশাখা অনেক রয়েছে, যেমন পরীক্ষণ মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প, বিকাশ মনোবিজ্ঞান। তাহলে এই শাখাগুলো, আমি শাখা প্রশাখাগুলো আলোচনা করছি, যে মনোবিজ্ঞানের প্রধান প্রধান শাখা সমূহ পরীক্ষণ সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞানের একটি মৌলিক শাখা, কারণ এখানে হচ্ছে মনোবিজ্ঞানের শাখায় পরীক্ষণ পদ্ধতির সাহায্যে উপাত্ত সংগ্রহ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। আর চিকিৎসা মনোবিজ্ঞানে এখানে হচ্ছে অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি, তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা মনোবিজ্ঞানের মূল বিষয়। আর শিক্ষা মনোবিজ্ঞানে হচ্ছে এই শাখা মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণে বিভিন্ন সমস্যার ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে এবং এগুলো সমাধানে মনোবিজ্ঞানের মূলনীতি সমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কেও কিন্তু আলোচনা করে। আর শিল্প মনোবিজ্ঞানে যে একটা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা ফলিত শাখা হলো শিল্প মনোবিজ্ঞান, কারণ শিল্প কলকারখানাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লাগে শিল্প মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। তাছাড়া রয়েছে বিকাশ মনোবিজ্ঞান। এখানে হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান হচ্ছে সেই শাখা যেখানে শুধু বয়স অনুযায়ী আচরণের বিবরণ প্রদান করে তা না, এটি বিভিন্ন বয়সের ব্যক্তিভেদে আচরণের যে পার্থক্য দেখা যায় তার অন্তর্নিহিত কার্যকরণ সম্পর্কে একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করে থাকে। আর বিকাশ মনোবিজ্ঞান শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার বিকাশে সহায়তা প্রদান করে, কাজে এটি হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া। আরেকটি রয়েছে শিশু মনোবিজ্ঞান। শিশু মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা, অর্থাৎ শিশু মনোবিজ্ঞান শিশুর বিকাশ, শিশুর বৃদ্ধি সম্পর্কে আলোচনা করে। মাতৃগর্ভে ভ্রূণের মুহূর্ত থেকে শুরু করে যৌন পরিপক্কতা অর্জন পূর্ব পর্যন্ত শিশুর মনোবিজ্ঞানের বিস্তৃতি। আবার গর্ভাবস্থায়, আতুরকাল, শৈশবকাল, বাল্যকাল এবং শিশু, এগুলো হচ্ছে শিশু মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। বয়স বাড়ার সাথে সাথে শিশুর যে শারীরিক বৃদ্ধি ঘটে এবং এই শারীরিক বৃদ্ধির ফলে তার আচরণে কি পরিবর্তন ঘটে সেটা শিশু মনোবিজ্ঞানে কিন্তু আলোচনা করার। এবং মনোবিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে সমাজ মনোবিজ্ঞান, যেটা হচ্ছে মানুষ সামাজিক জীব, তাকে সমাজে বসবাসের উপযোগী আচরণ করতে হয় এবং এই মানুষের সামাজিক আচরণে হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের মূল বিষয়। অর্থাৎ এখানে হচ্ছে কি প্রক্রিয়ায় শিশুর সামাজিকীকরণ ঘটে, সামাজিকীকরণের মাধ্যমে কিভাবে কাজ করে, কিভাবে মনোভাব গড়ে ওঠে, মনোভাবের পরিবর্তন, গুজব কিভাবে কেন ছড়ায়, জনমত কিভাবে তৈরি হয়, কিভাবে তা পরিমাপ করা যায়, কিভাবে ব্যক্তিত্বের বিকাশ, অপরাধ দমনী, এই সব বিষয়গুলো সমাজ মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। আরেকটি রয়েছে শরীর বৃত্তীয় মনোবিজ্ঞান। উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া জীবের বৈশিষ্ট্য এবং উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করাই হলো আচরণ। আর আচরণের মূলে রয়েছে এই শরীর বৃত্তীয় চেতনা। কোন আচরণের সাথে কোন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ জড়িত বা কোন শরীরবৃত্তীয় ঘটনার সাথে কোন আচরণ জড়িত তা শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান আলোচনা করে। পরিবেশের সাথে সুষ্ঠু একটা সংগতি বিধান শরীর অভ্যন্তরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলীর উপর নির্ভর করে। চোখ, কান, জিভ, নাক, ত্বক, এই 5টি ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যাবতীয় বস্তুর একটা অভিজ্ঞতা লাভ করি। আর এসব আলোচনা অন্তর্ভুক্ত করে শরীরবৃত্তীয়
বিজ্ঞানী। এছাড়াও রয়েছে উপদেশ এবং নির্দেশনা মনোবিজ্ঞান, যে দৈনন্দিন জীবনে মানুষ হাজারো সমস্যার সম্মুখীন হয়, সঠিকভাবে সমস্যাগুলো সমাধান না করতে পারলে দেখা দেয় হতাশা আর অস্বাভাবিক জীবনযাত্রা এতে ব্যাহত হয়। এই মৃদু আচরণ সমস্যার সমাধানের নিমিত্তে গড়ে উঠেছে উপদেশ এবং নির্দেশনা মনোবিজ্ঞান। তাহলে দেখা যাচ্ছে সমাজ জীবনের মানুষ কিভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে সে সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির জন্য গড়ে উঠেছে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা মনোবিজ্ঞান। তো শিক্ষার্থীরা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।